ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার একজন ছাত্র বাংলাদেশের ফ্যাশন আইকন হবেন, এটা কি সেই ছাত্রটি জানতো? না, সেটা তখনও জানতো না, এখনো জানে না আসলে। একজন আইকন হতে হলে কতটা পরিশ্রম করতে হয়? আমার মনে হয় না কেউ আইকন হওয়ার জন্য কাজ করে আসলে, এটা আমি বিশ্বাস করি না। মানে আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে ভালো লাগে, আমি তাদেরকে আমি আইকন বলবো না। আমার কখনো তার মতো হতে ইচ্ছা করে না, কখনোই ইচ্ছা করে না কারো মতো হতে। কিন্তু আমার যতটুকু মনে হয়, যে কোনো ক্রিয়েটিভ পার্সন সে তার নিজের আনন্দে কাজ করে, একদম নিজের ভালোবাসা থেকে কাজ করে, নিজের ভালো লাগার থেকে কাজ করে। এবং আমার যে কোনো সাকসেসফুল মানুষ দেখবেন, আমার মনে হয় যে তিনি খুব সেলফিশ হন, তিনি কারোর জন্য কাজ করে না। বর্তমান পরিস্থিতি কথাটা আলাদা, বর্তমান ফেমাস হওয়ার জন্য কাজ করে। কিন্তু আমার কথাটা বলতে গেলে, আমি সত্য কথা, আমি তখনও যেভাবে কাজ করছি এখনও সেভাবে কাজ করি। আমার নিজের স্বপ্নটাকে সত্য করার জন্য কাজ করি। এই স্বপ্ন সত্যি হওয়ার কারণে আমি আইকন হব বা আমার কেউ ফলো করবে বা আমার কাজটা কেউ ভালোবাসবে, ওই মাথায় রেখে কিন্তু কাজটা করি না আসলে। আমি কাজ করি আমার নেশায়, আমি কাজ করি আমার ভালোবাসায়, আমার কাজ করি ভালো লাগায়। তখনও করতাম, 30 বছর ধরে তাই করতাম। আর যখন ভালোবাসা নিয়ে কোনো কাজ করা যায়, সেই কাজটা মনে হয় ক্লান্তিহীনভাবে করা যায়। কোনো কিছু মাথায় থাকলে আসলে 100% আউটপুটটা মনে হয় ওই কাজ থেকে আসে না। এটা আসলে আপনি তখনই বুঝবেন, অনেক ক্রিয়েটিভ মানুষ কিন্তু হারিয়ে যায়। হ্যাঁ, তার মানে এরা হারিয়ে যাচ্ছে কেন, এরা হারায় যায় কেন? তার মানে হচ্ছে আপনি শুধু সৃষ্টি করলেই তো হবে না, এটার সাথে আসলে অনেক কিছু প্রয়োজন হয়। সাথে আপনার কাজটার প্রতি ডেডিকেশন থাকতে হয়, কাজটা ইউনিক হইতে হয়, কমিটমেন্ট থাকতে হয়। আর আমি ডিজাইনার বিপ্লব শাহ একজন, আবার একজন এন্টারপ্রেনার বিপ্লব শাহ আরেকজন, আবার চিত্রশিল্পী একজন। তো জিনিসটা হচ্ছে কি, আমি কিন্তু টোটাল একটা কম্বিনেশন করেছি বিষয়টা তা না, খুব বুঝে শুনে কিন্তু আমি কখনো কাজ করি নাই। সত্য কথা, আমি তো কাজ করে গেছি নেশা। আমার এখনও মনে হয় আমি কিছুই পারি না, এখনই মনে হয় যে এটা হচ্ছে না। আমার সাথে কেউ কাজ করা আসলে অনেক ডিফিকাল্ট, কারণ আমি নিজে একটা লেবার। এবং কেউ যখন ফেসবুকে বিপ্লব সাহা দেখে বা পেপারে বিপ্লব সাহা দেখে আমার কাছে আসতে চায়, তখন তাদেরকে সাফ কথা বলি, ওই বিপ্লব কিন্তু এক না আসলে। কারণ আমি স্বপ্নেও কাজ করি। এই জন্যই তো এত এত পরিধি, মানে বিশ্বরং আসলেই, মানে এটার এত ডাইনামিক ডিজাইনস, মানে আমি ব্যক্তিগতভাবে খুব বড় একজন ফ্যান। থ্যাংক ইউ। আসলে আমি চেষ্টা করি, 100টা স্বপ্ন দেখলে হয়তো আমি বরঞ্চ 4টা করতে পারি, বাকি 96টাই কিন্তু সত্য হয়ে ওঠে না, কারণ সময়ের অভাবে হয় না। তো এই যে মানুষ ভালোবাসে, বা আমার একটা সৃষ্টি বা যে কোনো ক্রিয়েটিভ মানুষের একটা সৃষ্টি যখন দর্শক প্রিয়তা পায় বা জনপ্রিয়তা পায়, তখনই আসলে একজন শিল্পীর সার্থকতা। মূলধন নাকি মনোভাব, একজন আইকনিক উদ্যোক্তা হবার জন্য কোনটি প্রয়োজন? মনোভাব সবার আগে দরকার, এবং মূলধন তো অবশ্যই লাগবে। কিন্তু আমি মনে করি যে এখন যে সময় আমরা পার করছি, সেখানে আসলে মূলধন একটা ম্যাটার করে, বিশাল ম্যাটার করে। তবে কনফিডেন্ট কিন্তু আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে, যেটা হয়তো মূলধন ওটার সামনে কিছুই না। এবং অবশ্যই আমি তো আমার যে কোনো কাজে আমি ঈশ্বরকে বিশেষ সহায় মনে করি, এবং তিনি ছাড়া আমি কিছু না। এবং আমি মনে করি যে আমি জীবনে যা যা কিছু চেয়েছিলাম, যতটুকু চেয়েছি, মানে আমার কাজের জন্য যেটা যেন হয়, তিনি আসলে অনেক কিছুই হয়তো আমার চাওয়ার থেকেও বেশি দিয়েছেন। তো সেই ঈশ্বরের প্রতি, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা থাকা, তাকে বিশ্বাস করা এবং নিজের মনের বিশ্বাস থাকাটা জরুরি। আপনি যে আপনার 100 স্কোয়ার ফিটের কথা বলছিলেন প্রথম যখন শুরু করেন, সেই সময় তো আপনাকে এমনিতেই সোর্সিং করতে পারছিলেন, যে বিক্রি করে, মানে যে মজার গল্পটা বললেন, হ্যাঁ, বিক্রি করে টাকা। এবং তখন আমার শোরুমটার ভাড়া ছিল 1000 টাকা। এবং আমার যারা 3জন পার্টনার ছিলেন, আমরা কখনো ওই ভাড়াটা তুলতে পারবো সেই কনফিডেন্ট কিন্তু ওই সময় ওইভাবে ছিল না। মনে হয়েছে যে যদি না পারি তখন কি করব টাকাটা দিতে। এবং আমার ওই বিল্ডিংয়ের মালিক শান্তনা মার্কেটে রাসেল ভাই, পাবেল ভাই, বলছে সারা জীবন কৃতজ্ঞ। এরা আসলে ভগবানের পরের রূপটাই আমার জন্য। এবং তারা সেই সাপোর্টটা দিয়েছিলেন বলে হয়তো আমি আজকে এই চেয়ারে বসতে পেরেছি। এবং যেটা হচ্ছে যে তখন টিউশনি করতাম, তো ছবি আঁকা শেখাতাম, নানান ধরনের কাজে ইনভলভ ছিলাম। তখন কনফিডেন্ট ওরকম নিয়েছিলাম যে আসলে যদি এটা ভাড়া না উঠে, অন্তত টিউশনির টাকা দিয়ে হলো, হ্যাঁ, অ্যাডজাস্ট করে ভাড়াটা দিয়ে দেওয়া। মানে মনোভাবটা থাকলে আসলে সবকিছুই সম্ভব। অবশ্যই। মানে স্বপ্ন দেখতে পারাটা খুব ইম্পর্টেন্ট। কষ্ট করতে হবে আসলে, মানে কষ্ট, অনেকে বলেন যে আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন। আমি কিন্তু জীবনে স্ট্রাগল করি নাই। স্ট্রাগল কিসের জন্য ছিল? স্ট্রাগল করেছি
স্ট্রাগলটা ছিল যেমন আমি আর্ট কলেজ যখন ভর্তি হই তখন আমার বাবা চাইতেন না আমি আর্ট কলেজে পড়ি। স্ট্রাগলটা তার জন্য ছিল, কারণ উনি চাইতেন আমি বিকম পড়ি। এই ধরনের লেখাপড়া আমার পুরো মানে কোনো জেনারেশনই ছিল না আসলে। এই আর্ট কলেজে লেখাপড়া করা যায় এটা জানতামই না আসলে। আর চারুকলা টিচার বা চারুকলা বন্ধুরা চাইতেন না আমি পোশাকের বিজনেস করি। তার মানে আমাকে স্ট্রাগল দুই জায়গাতে করতে আপনার হয়েছে। আকার হাতটা ভালো থাকে, হ্যাঁ। তারা আসলে চাইতো না এটা হয়তো একটা বা। হাস্যকর জিনিস ছিল ওই সময়, মানে আমাকে অনেকেই ফান ফুর্তি করে ব্যবসায়ী বিপ্লব ডাকতো বা একটা কাপড়ের বোঝা নিয়ে ঢুকতাম, তো সবাই হাসাহাসি করতো। তো একটা সময় আমি এটা খুবই বলতেই লাগে যে আমি কিন্তু একটা সময় কাপড়ের, কারণ আমি তো ক্লাস 2:30 3টে শেষ হতো, এরপরে আমার কাজ থাকতো নিউ মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি, নানান জায়গায়। তো আমি তো একবারে সকাল থেকে বাসে চলে আসতাম, তো কাপড়ের ব্যাগটা পরে চারুকলা ভিতরে নিয়ে যেতাম না, লজ্জা লাগতো। আমি তখন দেখবেন চারুকলা বাঁ দিকে সিকিউরিটি রুম আছে, হ্যাঁ সিকিউরিটি রুম ওই আছে। ছোট সিকিউরিটি রুমের ওই সিকিউরিটি যিনি থাকতেন তার সাথে একটু খাতির করে তার রুমে লুকিয়ে রাখতাম এবং ওই গেটটা দিয়ে বের হয়ে যেতাম কাপড়ের ঝোলাটা নিয়ে, যেন কেউ না দেখে। এমন একটা লজ্জাজনক বিষয় ছিল। পোশাকের কথা বলতে গেলে যে মার্কেটগুলোতে বিশ্বরঙের শোরুম আছে সেই মার্কেটগুলোর উজ্জ্বলতাই অন্যরকম। এই ব্র্যান্ড বিল্ডিং কিভাবে করলেন? এটা আমি যে খুব কষ্ট করেছি তা না, কিন্তু আমার ছবি আঁকার যে সেন্সটা, আসলে যখন ছবি আঁকতাম, এটা ক্লাস থেকেই তো আমার একটা টেস্ট ছিল, আমার একটা ক্যারেক্টার ছিল। শিল্পীদের তো কাজে একটা ক্যারেক্টার থাকে আসলে। ইনডিড। আমার সবসময় কাজ খুব ফ্রেশ থাকতো। এটা ওয়াটার কালার করি, অয়েল কালার করি, আমি কখনো আমার তেল বা জল নোংরা হতে পারতো না, আমি সাথে চেঞ্জ করে ফেলতাম। তাতে করে তো আমার ফ্রেশনেস কাজের মধ্যে পেন্টিংয়ে ছিল, এবং সেই ক্যারেক্টারটি কিন্তু আমার পরে পোশাকে পরবর্তীতে আসছে। এবং আমি যত সাবজেক্ট চুজ করেছি পোশাকে দেওয়ার জন্য, সব কিছু আমি খুঁজেছি বাংলার রং, বাংলার ফোক আর্টগুলোকে খুঁজেছি, বা বাংলার বাঙালিদের একটা রং আছে কিন্তু। আর আমাদের আর্ট কালচারে যে সমস্ত ঐতিহ্য সংস্কৃতি আছে সব খুব কালারফুল কিন্তু। তো যখন আমি কালারগুলিকে, সাবজেক্টগুলিকে নিয়েছি কালারফুল দেখে, এবং ওই ক্যারেক্টারগুলো, ওই কাজগুলো যখন পোশাকে আসছে, মানে খুবই স্বাভাবিক যে ওগুলো কালারফুল হয়ে গেছে। তো যখন আপনি একটা শখের হাড়ি নিয়ে কাজ করবেন, লক্ষ্মী সরা নিয়ে কাজ করবেন, নকশি পাখা নিয়ে কাজ করবেন, ওরা তো এমনি কালারফুল। এটা কিন্তু আমার মানে একটা কাজের টেকনিক বা কাজের একটা ক্যারেক্টার। বাংলাদেশকে চেনাতে গেলে রং লাগবে, বিষয়টা হচ্ছে এরকম ছিল। তো তখন শুরুটা হয়েছিল এরকম, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, জয়নুর উৎসবে র্যালি হয় না, র্যালিতে তখন ওই যে জুনিয়ররাই তো কাজ করে র্যালির মধ্যে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ, তখন আমি ওই মুখোশ আঁকছিলাম। আমার তখন মনে হলো যে আমি কেন আঁচলে মুখোশ করছি না। তখন তো স্ক্রিন প্রিন্ট বা ডিজিটাল প্রিন্ট এগুলো চিনতাম না, তখন আমি তুলি দিয়ে মুখোশ, অতটা কিন্তু ফেমাসও ছিল না, তখন আমি তুলি দিয়ে মুখোশ আঁকি আঁচলের মধ্যে। ওই এর আগ পর্যন্ত কিন্তু শাড়ি মানে পয়লা বৈশাখ মানে সাদা শাড়ি লাল পাড়, একদম। এই যে মাল্টি কালার নিয়ে বাংলাদেশ এখন কাজ করে, এটা জন্ম কিন্তু ওই শাড়ি থেকে। এটা মডেল পরে মৌ হয়, এবং আমি পাটটাতে ব্লক করি, খুবই ফেমাস হয়ে যায় শাড়ি। তখন তো ভাইরাল শব্দ ছিল না। মোয়াপু, আমাদের সাদি ইসলাম মৌ ছিলেন মডেল, দুর্দান্ত হ্যান্ডপেন শাড়ি ছিল, এবং ওর পরে আর পিছনে তাকাইতে হয়নি আমাকে। মানে ওই শাড়ি দিয়েই আজকে বাংলাদেশে যে রঙিন বাংলাদেশ পয়লা বৈশাখ উদযাপন করে, আমি বলবো ওই শাড়িও ছিল সূত্রপাত এই রঙিন শাড়ি হওয়ার, মানে পয়লা বৈশাখ হওয়ার পেছনে। কোনো একটা শপিং মলে যখন বিশ্বরং থাকে, কারণ হচ্ছে আপনি যখন পুরো মলটা ঘুরবেন মনে হবে কি একই জায়গায় ঘুরছেন। এবং আমি যেহেতু থিমেটিক কাজ করি, বাংলাদেশ যে থিম ভিত্তিক যে এখন কালচার তৈরি হয়েছে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করে, এটা কিন্তু আসলে ওখান থেকেই শুরু হয়েছিল, এবং সেটা এখন ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে। এটা একটা সাকসেস বলতে পারেন। এবং যখন আপনার কাজের মধ্যে একটা নিজস্ব ক্যারেক্টার থাকবে, ইউনিক বিষয় থাকবে, তখন তো আসলে চোখ টানবেই। আর রং তো সবসময় কথা বলে। রং হয়ে গেল বিশ্বরং, এই রিব্র্যান্ড অফ নেম কখন আসলো, কেন আসলো? 1994 সালে আসলে আমি কাজটা শুরু করি। তখনই আমার এক বন্ধু ছিল, অল্প দিনের পরিচয়, কিন্তু দুজনের ফ্রেন্ডশিপটা খুব ভালো ছিল। বন্ধু বলাটা আসলে হয়তো বোকামি হতে পারে, বন্ধু শব্দটা আমার কাছে অনেক গভীরে একটা শব্দ। কিন্তু যেহেতু আমি ছবি আঁকতে পারতাম, ওর নাম ছিল মামুন আল কবির, ও ছবি আঁকতে পারতাম, কিন্তু আমরা দুই এরিয়াতে থাকতাম। তা আমাদের দুইজনের কমন ফ্রেন্ডের মাধ্যমেই আসলে ওর সাথে আমার পরিচয় হয়। তখন আমরা একসাথে বেশ কিছু বিয়ের কাজ করি। এরপর আমি চারুকলা ভর্তি হয়ে যাই, ওরাও চারুকলা পরীক্ষা দিয়েছিল, ওরা সিলেক্ট হয় নাই।
কিন্তু আমাদের ওই সম্পর্কটা তো ছিলই, যেহেতু ছবি আঁকতে পারতো, ওর ছবি আঁকা এবং ছবি আঁকা মানুষের প্রতি ওর একটা দুর্বলতা ছিল। তখন আমরা একসাথে যেহেতু বিয়ের কাজ টাজ করছিলাম, আর আমি যখন চিন্তা করলাম আমার কোনো একটা ঠিকানা লাগবে, এরকম একটা শোরুম নিব, তখন ও বললো যে আমিও সাথে থাকতে চাই। তখন আমরা দুইজন যখন কাজটা শুরু করি, তো আমাদের আরও দুজন আমার এটার সাথে অ্যাড হয়, কারণ সবাই তখন পাড়ায় বসে আড্ডা দিত ক্লাসের পরে, পর্যাপ্ত সময় ছিল। তখন আমি যখন এটা যাত্রাটা শুরু করি, মোট আমরা 4 জন যাত্রা শুরু করি। আর এরপর 2 জন বিদেশে স্থায়ীভাবে থাকতে শুরু করে, বিজনেস ক্লোজ হয়ে যায়। এরপর রয়ে গেলাম আমরা 2 জন, বাকি 2 জন একটা সময় চিন্তা দেখলাম যে আসলে নানান কারণেই আসলে মত মিলছিল না আর কি। মনে হচ্ছিল যে ফিউচারটা ভালো হবে না। তো ফিউচার ভালো না হয় যখন আমি পূর্বাভাস পাবো, আসলে স্বাভাবিকভাবে এখন যেটা পারছি 20 বছর পর সেটা নাও পারতে পারি। হ্যাঁ, খুব স্বাভাবিক। তখন আসলে খুব সুন্দরভাবে মনে হলো যে আসলে পার্টনারশিপটা ক্লোজ হয়ে যাওয়া উচিত 2015 সালে। তারপরে তো একটা লম্বা সময়। হ্যাঁ, ওই নামটা রং নামটার নাই। রং নামে অনেক শোরুম আছে ঠিকই, কিন্তু এগুলো আসলে আমি সম্পৃক্ত না। তো নানান রঙের পাশে অনেক কিছু দিয়ে আইনের যে বিষয়টা থাকে আর কি, ওই নামগুলোতে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে, কিন্তু মানুষ ভাবছে রং মানে রং মানে বিপ্লব সাহা। তো ওইটা আর আমার না। 2015 সালে বিশ্বরং নামে আমি শুরু করি, বিশ্বরং বাই বিপ্লব সাহা, এবং এইটাই ছিল কারণ আর কি। কতটা পরিশ্রম করেন একজন বিপ্লব সাহা হতে হলে? কতটা পরিশ্রম করতে হয়? বিপ্লব সাহা হতে হলে আসলে পরিশ্রম করতে হবে বিষয়টা বলবো না। বিপ্লব সাহা হতে হলে না স্বপ্ন থাকতে হবে, আসলে এমন এমন স্বপ্ন যেটা আসলে আপনাকেও ছাড়িয়ে যাবে। এবং একজন স্বপ্নবাজ মানুষ কখনো ওটাকে পরিশ্রম মনে করে না, ওটা কখনো কাজ না, ওটা কখনো ক্লান্তি দেয় না। কিন্তু ক্লান্তি দেয় কখন? যখন আপনি দেখবেন যে আপনার মনের মতো কাজটা হচ্ছে না। একদমই তাই। হ্যাঁ, তো সেই জন্য আমি মনে করি যে আমি কিছু না, আমি আসলে কিছুই করতে পারি না। কেউ যদি তার সফলতা পেতে চায়, তার কাজের সফলতা পেতে চায়, তাকে ক্লান্ত হওয়া যাবে না, তার অফুরন্ত স্বপ্ন থাকতে হবে, এবং সে জেগে আছে না ঘুমিয়ে আছে সেটা কোনো ফ্যাক্ট না, আসলে সে সবসময় আসলে কাজের মধ্যেই থাকতে হবে। এপিজে আবুল কালাম বলেছেন যে মানে যে স্বপ্ন দেখে সে আসলে ঘুমের মধ্যেও মানে স্বপ্নটা লালন করে আর কি। হ্যাঁ, আমার অনেক সুন্দর সুন্দর কাজ, শুধু যেগুলো হয়তো অনেক কিছুর বাংলাদেশ জানে, এই কাজগুলো বিপ্লব সাহা, এগুলো অনেক কাজই কিন্তু আমার স্বপ্নে আসছে, আইডিয়াগুলো স্বপ্নে আসে, এবং আমি কিন্তু ডায়েরি নিয়ে ঘুমাই। কিন্তু আমি লিটারালি, হ্যাঁ, আমার প্রায় সময় ডায়েরি নিয়ে ঘুমাই, মাঝরাতে লাইট জ্বালিয়ে আমার কোনটা কনসেপ্ট স্বপ্নে আসে, দেন আমি নোট করে ফেলি। এমন অনেক কাজ আছে আমার। বাহ, 1-2টা কাজের নাম কি আমরা শুনতে পারি? অনেক আছে, মানে আমার কাজ যেগুলো 1টা 2টা বলার তো কিছু না। আসলে আমি আমার মনে হয় আমি জেগে স্বপ্ন দেখা হয় না, ঘুমিয়ে স্বপ্ন দেখা হয়, সেই কাজগুলো আমি পরে সকাল হওয়ার পরে করি। তো ওই স্বপ্নগুলোকে খুব কম মানুষই আছেন, কম ভাগ্যবান আছেন যারা আসলে সত্য করতে পারে। কিন্তু আমি এদেশের অগণিত মানুষ আছেন যারা আমার জন্য কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন, তো অক্লান্ত পরিশ্রম করেন। আসলে আমরা যখন স্বপ্নের সাথে কানেক্ট হয়ে যাই, তখন আসলে স্বপ্নটা আমাদেরকে ছাড়তে চায় না। হ্যাঁ, নেশা, আসলে নেশা থাকতে হবে। সত্য কথা যে প্রেম, এটা তো আসলে প্রেম আমার, এটা একটা ভালোবাসার জায়গা, স্বপ্নের জায়গা। তো আপনি যখন কোনো কাজে নেশাগ্রস্ত হবেন, সেটা কিন্তু সাকসেস আসবেই। আপনি ছাড়বেন না, আপনি কখনো ক্লান্ত হবেন না, কখনো হতাশ হবেন না, মনে হবে যে না আমি তো কোথায় যাচ্ছি নিজেই জানি না। এই নেশাটাই আসলে আপনাকে সুন্দর একটা জায়গা নিয়ে যাবে। একদম, একদমই তাই। আর ওই প্রেমটা থাকলে না ওই কাজটাও মনে হয় কথা বলে। একদম, ওটা থাকবে, রিফ্লেকশনটা, মানে রিফ্লেকশনটা ওই কাজের মধ্যে পাওয়া যায়। শুধু কাজ করার জন্য কাজ করা আর প্রেম নিয়ে, মমতা নিয়ে কাজ করা, এটা একদমই। আমি কখনোই কাউকে বলবো না যে নাম কামাই করার জন্য কাজ করো, ফেমাস হওয়ার জন্য কাজ করো। আমি একদম নিজের জীবন থেকে বলতে পারি যে আমি নারায়ণগঞ্জের একটা ছেলে, নিতাইগঞ্জে থাকতাম, যে ঢাকা চিনি না, এবং বাসে উঠতে পারতাম না, বমি করতাম, এবং সেই মানুষটা একা একা ঢাকা গেছি, কাজ করেছি, এবং সেই মানুষটাকে অনেক মানুষ এক ফোঁটা দেখার জন্য অস্থির হয়ে যায়। আমরা তো ব্যাক স্টেজে কাজ করি, বা আমার একটা কাজ, আমি হয়তো বিদেশ যেতে পারছি না, আমার কাজ প্যারিস চলে যাচ্ছে, কাতার চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, একটা সৃষ্টি। মানে এটা অন্যরকমভাবে ভাবায় মনকে আসলে, যে সেই ভালোবাসাটা, এটা অবশ্যই আমি ঈশ্বরের কাছে বারবার কৃতজ্ঞ হই, মানে তিনি ছাড়া সম্ভব না।
একদম তাই, মানে আমার ব্যক্তিগত অনুভূতিও তাই, মানে আপনার সাথে আড্ডা দেবো এই এক্সাইটমেন্টটা আমার অনেক বেশি ছিল। আর আমার কাছে যেটা হতো মানে কাউকে একটু স্পেশাল কিছু গিফট করব মানেই রং, মানে তখন ওটা রং ছিল, তারপরে বিশ্ব রং, বিশ্বরং, জি জি জি। মানে সেটা হয়ে গেছে যে বিশ্ব রং। আমার মনে আছে আমার বোনের যখন প্রথম ছেলে হয়, তো আমার মনে হচ্ছিল আমি খুব ইউনিক একটা জিনিস দিব, তো আমি বিশ্ব রং ঘুরে ঘুরে ওর জীবনের প্রথম ধুতি পাঞ্জাবি সেটা আমি বিশ্ব রং থেকে কিনেছিলাম। এটা আসলে বিশ্বরংটা একটা ইমোশন, এটা না কেউ যে শপিং সেন্টার মনে করে এটা ভুল ধারণা। এবং আমাকে যখন মানুষ প্রশ্ন করতো যে আগে যেটা করতো যে এই হাউসগুলোর সাথে আপনার তফাৎ বলেন, আমি সবসময় বলতাম যে আসলে আমাদের সময় কন্টেম্পোরারি কিছু তো ব্র্যান্ড ছিলই, এখনও আছে, কিন্তু আমারটা কিন্তু আসলে ভালোবাসাই তৈরি। এখানে কিন্তু আমি টাকা উৎপন্নকারী যন্ত্র না, আমার এটা এটা আমার একটা বাচ্চা। এবং আমার প্রথম সন্তান যখন হয় সবাই বলেছিল তুমি ওর নাম রং রাখো, তখন তো পার্টনারশিপ বিজনেস ছিল। আমি কিন্তু বলেছিলাম আমার প্রথম সন্তান তো রং, আমি কেন আমার বাচ্চার নাম রং রাখতে যাবো, এটা তো আমার দ্বিতীয় বাচ্চা। তো সেই জন্য হচ্ছে কি আমি কখনো আমার বাচ্চাকে ওই নামটা দিই নাই। তো এই জায়গাটা কতটা ইমোশনে তৈরি। এবং এখানে আমি কিন্তু এই প্রতিষ্ঠান 30 বছর অতিক্রম করার জন্য আমি এই শোরুম এটা করা হয় নাই। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমাকে মানে ফেরত যেতে দেয় নাই, কারণ আমি একদম। ছবি আঁকায় যথেষ্ট ভালো ছিলাম, আমার ভালো রেজাল্ট, ফার্স্ট ক্লাস পাওয়া এবং অনেক অ্যাওয়ার্ড। সেই জায়গায় আমি এই কাজটাকে, এই যে আমার প্রফেশন হয়ে গেছে বা এই প্রতিষ্ঠানের মধ্যে বা এই প্রতিষ্ঠানের মাধ্যমে অগণিত মানুষ কাজ করে এবং প্রচুর প্রচুর ইতিহাস তৈরি হয়েছে এই দেশে, যেগুলো এখন ট্রেন্ড হিসাবে অনেক মানুষ ফলো করছে। হয়তো তারা জানেও না এটা জন্ম কোথা থেকে, কারণ সেটা তাদের জানার প্রয়োজন না, কিন্তু তারা কিন্তু আমার হয়তো এখন তারা আমাকে কম্পিটিটর মনে করে। যে কোনো কাজ এবং কাজের দায়িত্ববোধ, এবং কেউ একা কিছু করতে পারে না। যখন অনেক মানুষের সম্পৃক্ত থাকে, অনেক মানুষের দোয়া থাকে, আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, এবং যেটা বললেন যে বাচ্চা হয়েছে প্রথম ধুতি পাঞ্জাবি, এটা এখন বুঝি 30 বছর হয়ে গেছে। তো এখন যখন কোনো কাস্টমার সাথে দেখা হয় আমার শোরুমে, তখন তারা বলে যে আমার প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি, বা আমাকে যখন প্রথম দেখতে নিয়ে যায়, বা আমাকে যখন প্রথম প্রথম এরকম অনেক শব্দ শুনি যেগুলো আসলে বিশ্বরং থেকে নেওয়া। একদম এই একদম। ইমোশনগুলো আমি বলবো যে অনেক হাউজের নাই, অনেক ব্র্যান্ডের নাই। আমার সাথে, আমার ব্র্যান্ডের সাথে যত মানুষের ইমোশন জড়ানো, আমি বলে দিতে পারবো যেটা এই ভালোবাসাটা অনেকের নাই। একদম, মানে আমার আমার সাথে তো বিশ্ব রঙের এত ইমোশনস, এত মেমোরিজ, মানে সেটা বলতে গেলে মানে 2-4 ঘন্টা ওটা শেষ হ্যাঁ, করা সম্ভব এমনও না। বলে যে ওদিনও একটা প্রোগ্রামে যে এরকম আমি তখন স্টুডেন্ট ছিলাম, কেনার সামর্থ্য থাকতো না, আমার সেম। দেখে দেখে চলে আসতাম, কিন্তু দেখতে ভাল লাগতো। এই যে ছোট ছোট গল্প, এবং তারা আমার কাছে এটা বলতে পারে এবং আমি এটা শুনতে পারি, আমি বলবো যে কয়জন ব্র্যান্ডের মালিক পারে এগুলো শুনতে। একদমই না, মানে ওই সামর্থ্য হতো না, তারপরে একটু টাকা জমিয়ে বা আমিও তো চারুকলায় ছিলাম, মনে হতো বাহ ওই কালার কম্বিনেশনটা তো সুন্দর, একটু কিছু এঁকে এদিক ওদিক ওটা বিক্রি করে দেন আমি রং থেকে গিয়ে হ্যাঁ, কিনতাম। এরকম ওদিন একজন বলছিল এরকম কোন একটা প্রোগ্রামে যে এরকম যখন কিনতে পারতাম না তখন ওইটা কপি করতাম। হ্যাঁ, যে ওইরকম একটা কাপড় কিনতাম, ওরকম একটা আপনার মতো হইতো না, কিন্তু আমার তো কষ্ট কমে যেত, আর হাসতে হাসতে শেষ। মানে তবে আমি হচ্ছে সেই নাছোড় বান্দা, মানে আমি কিনতাম, হ্যান্ড পেইন্ট করতাম, করে সেল করতাম, ওই টাকাটা দিয়ে আমি রং থেকে গিয়ে কিনে আনতাম। মানে সেটা হচ্ছে আমার জীবনে অনেক হয়েছে। এগুলো আসলে অনেক মানে ভালোবাসার জায়গা, আসলে সত্য কথা, এগুলো মানে মেমোরি তৈরি করে সত্য। একদম। ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস আইকনিক উদ্যোক্তা, একজন বিজনেস পার্সোনালিটি, একজন মিডিয়া সেলিব্রিটি, আপনি বিপ্লব সাহা। 100 স্কোয়ার ফিট কি বাঁধতে পারলো? কতটা মানসিক শক্তি থাকলে 100 স্কোয়ার ফিট হয়ে যায়, 1 লক্ষ স্কোয়ার ফিট হয়, 10 লক্ষ স্কোয়ার ফিট হয়? 100 স্কোয়ার ফিট, 1 লক্ষ বা 1000 স্কোয়ার ফিট বা আরও 1 কোটি স্কোয়ার ফিট বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি যতক্ষণ দীর্ঘ নিঃশ্বাস নিতে পারবেন, আপনার নিঃশ্বাসই বলে দেবে আপনি কত দূর যাবেন। এবং মনে করি যে অনেকে হয়তো নিঃশ্বাসটা নিতে জানে না, যেটা মন থেকে আসবে। এবং আপনার আমি সবসময় বলতাম যে আমাকে যখন কেউ বলতো যে ফিউচার কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি কখনো ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারি নাই। আমি সবসময় একটা কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হেঁটেছি, এখনও হাঁটছি। আমার কাছে মনে হয় বর্তমানটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি আজকের দিনটা আমি কোনো দিন বলতে পারবো না আমি একটা দিন ফাঁকি দিয়েছি, এখনও দিই, বা সবার হয়তো বিশ্রাম আছে। আমার প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছেন তাদের একটা বিশ্রাম আছে, আসলে আমার কোনো বিশ্রাম নেই, এবং পারিও নেই আসলে কোনো দিন, যেটা হয়তো অনেকের ঈর্ষার কারণও। কারণ আমার তো এটা নেশা, এবং আমার নেশাটাই আসলে আমার পরিধি নির্ধারণ করে।
খুব চমৎকার। না, আমি জাস্ট মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। মানে আসলে এত কাজ করে মানে ইন্সপিরেশনটা, এটা আসলে নিজের মধ্যে লালন করতে না পারলে এটা সম্ভব না। মানে এত স্বপ্ন, এত পরিশ্রম করার মানসিকতা, এটার সবকিছুই দেখা যায় বিশ্বরঙের প্রতিটা পরতে পরতে। চেষ্টা করি, আসলে সবাই মিলেই তো কাজ করি। এটা অবশ্যই বিশ্বরং স্বপ্নের জায়গা, অনেক মানুষের পরিশ্রমের জায়গা, অনেক সেলিব্রিটিদের পরিশ্রমের জায়গা। তাদের অনেকে হয়তো পৃথিবীতে এখন নাই, কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম এই প্রতিষ্ঠানের জন্য আছে। হ্যাঁ, আপনি মনে হয় আপনার একজন বন্ধুর গল্প বলছিলেন, যার যার সাথে মোনালিসা। হ্যাঁ, মোনালিসা, তার হাত ধরে আসলে আমি ইন্ডাস্ট্রির এই সেক্টরে অনেক কিছু চিনেছি, কারণ তখন বুটিক ছিল একটা। মোনালিসা আমার মাঝে নাই, সে মানে সময়ের আগে চলে গেছে আমাদেরকে ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে। কিন্তু মোনালিসা আছে, আরিফ আছে, সাঈদ আছে, বিপাশা হায়াত আছে। আসলে একজনের যখন নাম বললে তো শেষ করতে পারবো না। আমি বলি আমার প্রতিষ্ঠান আসলে আমার না, এই প্রতিষ্ঠান অগণিত মানুষের পরিশ্রমের ফসল। আর আপনার অগণিত ক্রেতার হচ্ছে ভালোবাসা, চাওয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাদের দোয়াতে এটা এই পর্যন্ত আসছে। একজন উদ্যোক্তার বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ? বিপ্লব সাহা যদি সেটা একটু বলেন। আমার পরিবারের কথা হচ্ছে, আসলে আমি যখন কাজটা শুরু করি তখন তো আমার পরিবার জানতো না, আসলে অনেক পরে জেনেছে, কারণ লুকিয়ে করতাম কাজটা। আর একটা হচ্ছে যে পরিবারের গুরুত্বপূর্ণ এটাই বলবো যে আসলে আপনার যখন মন মানসিকতা ভালো থাকবে, আপনি একটা সুন্দর পরিবেশে বেড়ে উঠবেন, এবং আপনার অনেস্টিটা খুব জরুরি। অনেস্টি খুবই জরুরি, কমিটমেন্ট খুব জরুরি। আপনার যেই বিজনেসে সততা নাই এবং কোনো কমিটমেন্ট ঠিক নাই, সেই বিজনেস কখনোই উপরে দিয়ে যাবে না। এবং আমি মনে করি যে আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন। আমার মা, বাবার এবং আমার ভাই বোন বা আমার পরিবারের ছায়া ছিল বলেই হয়তো আমি এটুকু করতে পেরেছি, এবং আমার ছোটোবেলা থেকে ওরকম কিছু আমি দেখি নাই, এবং যেটাই হয়তো আমার জন্য বড় শক্তি ছিল। আমি মনে করি ব্লাড একটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, জেনেটিক আসলে একটা, অবশ্যই। মানে জেনেটিক্যালি আমরা অনেক কিছু ইনহেরিট করে ফেলি আমাদের লাইফে। আমাকে অনেকে বলে আমার অন্য ভাই বোনরা কেউ বিজনেসম্যান হয় নাই, কিন্তু বাবার রক্তটা হয়তো আমি এটা ধরে রাখতে পেরেছি। বাবা বিশিষ্ট বিজনেসম্যান ছিলেন, সুতার ব্যবসায়ী ছিলেন। আমার বাবার নাম ছিল, বাবা মা দুইজনই এখন স্বর্গবাসী। বাবা শ্রীযুক্ত বাবু সনাতন চন্দ্র সাহা এবং মা শ্রীমতী উষারানী সাহা, এবং তাদের আশীর্বাদ এবং বাবার হয়তো ওই জিনিসটা আমি কোনো না কোনোভাবে পেয়েছি, না তো আমি পেইন্টার হয়ে আমি এই কাজটা করছি। আমি কিন্তু আসলে বিজনেসম্যান না। আমি সবসময় আমি যখন কারোর সাথে কথা বলি তখন একজন চিত্রশিল্পীই কথা বলে, এবং সততাটা আসলে আমার পরিবার থেকে অবশ্যই আসছে, এবং সেটাই হয়তো আমার জন্য বড় শক্তি। বাংলাদেশের এমন কোনো মিডিয়া সেলিব্রিটি নেই যিনি বিশ্বরঙের এন্ডোর্সমেন্ট করেননি। ব্র্যান্ডে আপনার ব্যক্তিত্বে কি জাদু আছে যাতে সকল মিডিয়া সেলিব্রিটিরা এক হন? আমি কোনো আসলেই এটা উত্তর খুঁজে পাই নাই। এটা অনেক সেলিব্রিটিরা যখন আসেন শুটিংয়ে, তারা বলেন সব স্পটে নাকি গ্রিন রুমে এটা নিয়ে কথা হয় যে আপনারা কেন যান তার কাছে, আর তাদের কারোর সাথে আমার প্রফেশনাল সম্পর্ক না। এটা একটা মানে অদ্ভুত বিষয়, এবং আমার খুবই মনে হয় যে তারা শিল্পীর মন, তো শিল্পী চান খুবই সহজ সরল। যারা এই নার্ভটা ধরতে পারে তারা যথেষ্ট বুদ্ধিমান হবে, আর যারা শিল্পীকে ব্যবহার করে তারা কখনো ওই জায়গাটা যেতে পারবে না। এবং আমি মনে করি এই প্রশ্নটা আমাকে না করে তাদেরকেই করা উচিত। এবং তারপরে আমি বলি, আমি মনে করি যে তারা চান সম্মান, তারা চান সরলতা, তারা চান সততা। সম্মান, সরলতা, সততা, যে তিনটাই হয়তো আমার কাছে তারা পান। তারা আমার কাছে আসেন, আমি সেটা বলবো না কাজের সময়। আমি মনে করি তারা যখন আসেন আমার ওই জায়গাটা পবিত্র হয়। আমার যে স্পটে তারা উপস্থিত থাকেন, তারা যথেষ্ট পরিমাণ আবেগ নিয়ে আসেন, তারা ভালোবাসা নিয়ে আসেন, তারা আশীর্বাদ নিয়ে আসেন আমার জন্য। এবং তারা সেদিন কাজ করতে আসেন আমার কাছে, এটা কখনোই তারাও বলেন না, আমিও বলি না। তারা সবাই বলে আমরা রিল্যাক্স করতে যাচ্ছি বিপ্লবের এখানে, আমরা সারাদিন আনন্দ করব, মাঝে মাঝে কাজ করে, এই ব্যাপারটাই। একদমই তাই। মানে আপনার পোস্টগুলো দেখলে এটা সত্যি ফিল করা যায়, মানে প্রত্যেকে এত হাস্যোজ্জ্বল, মানে এই আনন্দটা ওই ক্যামেরাও হচ্ছে ধরতে পারে একদম। মানে আমার বাংলাদেশের প্রচুর লেজেন্ডরা আছেন, কিংবদন্তিরা তো আমাকে আশীর্বাদ পুষ্ট করেছেন। চিত্রনায়ক রাজ্জাক স্যার
কবরী ম্যাডাম, গাজী মাজুল আনোয়ার স্যার থেকে শুরু করে কতজনের নাম বলবো, শাকিল আজম, প্রতি জেনারেশন, মানে আমি বলবো 60-এর দশক থেকে আস্তে 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 একদম এই দশক পর্যন্ত আসে। হেরিটেজ, কালচার, হিস্ট্রি অ্যান্ড পার্সোনালিটি, 400 বছরের ঢাকায় একটি নামের চিহ্ন এঁকেছেন। সিগনেচার ফ্যাশন এরকম ব্যাপারগুলো কেন এত গুরুত্ব পায়? কেন গুরুত্ব পায়? কারণ হচ্ছে এটা সময়ের দাবি। এটা যারা বোঝেন নাই তারা বোকামি করেছেন সারা জীবন, এখনও করছেন, এবং তারা শর্টকাট পদ্ধতি খোঁজে, আসলে পরিশ্রম কেউ করতে চান না, এবং দেশপ্রেম নেই। যখন আপনার মনে হবে জায়গাটা মরুভূমি, তখন আপনি যখন এক গ্লাস পানি পাবেন, তখন মনে হয় মানুষ তৃষ্ণা মেটায়। এবং বিশ্বরং এমন একটা জায়গায় কাজ করেছে গত 30 বছর ধরে, এবং যখন খরা চলছিল আসলে আমার পূর্বে আমার সিনিয়র অনেকেই আছেন, অনেক ব্র্যান্ড আছেন, অনেক উদ্যোক্তা আছেন যারা তাদের মতো করে কাজ করেছেন, কিন্তু 90 দশকটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এবং আমি মনে করি যে বিশ্বরং পরিবার এমন অনেক কিছুই হয়তো দিয়েছেন যেটা আসলে আউট অফ বক্স চিন্তা, যেটা আসলে বাংলাদেশ এর আগে ভাবতে পারে নাই। সবাই বিজনেস করেছে, সবাই ব্যবসাটাকে প্রাধান্য দিয়েছে। আমি প্রাধান্য দিয়েছি আমার ঐতিহ্যকে, সংস্কৃতিকে, আমার আবেগকে, বাংলাদেশের মানুষের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। সেই জন্যই মনে করি যে আজকে বিশ্বরং এই জায়গায়। পানাম সিটি, ডাক্কা টু ঢাকা, বাংলার সিনেমা, শখের হাড়ি দই, বাংলার ক্যালেন্ডার, বাংলার লুঙ্গি, বাংলার গামছা, নকশি পাখা, রিক্সা, এমন সব ইউনিক কনসেপ্টকে ট্রেন্ডে পরিণত করেছেন। কিভাবে সম্ভব হলো? আমি কিন্তু আমার মনে হয় না আমি যে আকাশ থেকে কিছু নিয়ে আসছি। আমি যেটা করেছি, মানুষকে দেখার ভঙ্গিমা পাল্টে দিয়েছি। জন্মের পর থেকে দেখছি ভারতের অমুক, পাকিস্তানের তমুক, চায়নার সেইটা, ব্যাংককের ওইটা, মানে নিজের কি কিছু নাই। আমি জাস্ট মানুষকে চোখটা খুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনি যে দুলটা পরে আছেন, এটাকে 90 দশকে চিন্তা করতে পারতো কেউ? একদম না। তো তার মানে হচ্ছে কি, এটা কিন্তু আপনি যেটা দুলের যে ডিজাইনটা আছে, লক্ষ্মী পেঁচা বা টেপা পুতুল বা বাঁকুড়া ঘোড়া বা শখের হাড়ি বা লক্ষ্মীশ্বরা, এইগুলো কিন্তু আমাদের ঐতিহ্য এবং এগুলি আমাদের পরিচয়। আর আমরা কি করছি, আমার পরিচয়কে ভুলে গিয়ে আমি অমুকের বাবার পরিচয়, তমুক দেশের ভাষা, অমুক দেশের হেয়ারস্টাইল, তমুক দেশের ব্রাইডাল, অমুক লুক, মানে এগুলি নিয়ে মাথা কাটাচ্ছি। এটা কখন হয়? আমাদের এক রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা ফলো করি, আর তো কিছু লাগে না আসলে। একদম না। তো সেটা হচ্ছে আমাদের নিজস্বতার অভাব ছিল। আমরা একটা খরার মধ্য দিয়ে যাচ্ছিলাম। যখন আমি কাজগুলো এভাবে শুরু করি, তখন মানুষের চেতন্য রয়েছে, তখন মিডিয়ার সয়লাভ, মিডিয়ার প্রতিটা মাধ্যমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। কারণ বিশ্বরঙের 94 সালের পরে গিয়ে আসলে মিডিয়ার একটা রেনেসা ঘটেছে, এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি ও মিডিয়া কিন্তু একসাথে বেড়েছে। এবং তখন আমরা একে অন্যের জন্য কাজ করতাম। মিডিয়ার ছিল লাইফস্টাইল, প্রচুর পেপার ছিল, ম্যাগাজিন ছিল, চ্যানেল ছিল লাইফস্টাইল, আর আমরা এদিকে এই কাজগুলো করছি। তখন আর স্ক্রিন টানে হচ্ছে কালার, তো যে কোনো স্ক্রিন কালার টানে, তখন স্বাভাবিকভাবেই আমার নাম আসতো, আমার প্রতিষ্ঠানের নাম আসতো, হ্যাঁ ওনাকে ডাকো। আর আমি মনে করি যে আমি যথেষ্ট পরিমাণে হেল্পফুল যাকে বলে, কারণ আমি প্রথম থেকে বলেছি আমি কাজ করতে ভালোবাসতাম। ওই কাজের বিনিময়ে আমি কি পাবো সেটা নিয়ে আমি কখনোই ভাবতাম না। আমার কাছে মনে হয়েছে আপনি আমাকে ডেকেছেন, এতে আমি মুগ্ধ, এতে আমি ধন্য হয়ে গেছি, যেটা এখন কেউ করবে না কিন্তু। তো তখন আসলে এই সরলতাটা, সততাটা বলেন, সময়টা বলেন, এগুলো আমি, কারণ তখন তুমি আর্ট কলেজে পড়তাম, আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ত। আর যে পেইন্টিং এ পড়ে, সে আপনি ভালো করে জানেন তার কি পরিমাণ চাপ থাকে। তারপরেও আমি চেষ্টা করেছি আমার সব কাজগুলোকেই করতে। আমি কিন্তু এমন না যে যারা বিজনেস করে তারা শুধু বিজনেসই করেছে, আমি কিন্তু লেখাপড়ার পাশাপাশি বিজনেস করতাম। হ্যাঁ, সেটার প্রমাণ আপনার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো সেই জায়গায় এবং এখনো আমার ম্যাডাম স্যাররা আমাকে যে ভালোবাসেন, এখনো তারা যেভাবে আমাকে আদর করেন, সেটা কিন্তু আমার কর্মেরই ফল। তখন হয়তো স্টুডেন্ট বিপ্লব ছিল, এখন তারা হয়তো বিপ্লব শাহকে চেনে, এবং তারা আমাকে নিয়ে গর্ব করে। এবং আমি মনে করি যে এই জিনিসগুলো আপনাকে একটা সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যায়। একদমই তাই। আর এই যে বলছিলেন এক দেশের সেটা, আরেক দেশের অমুক, আরেক দেশের ব্রাইডাল লুক, মানে এই বিদেশ প্রেম আসলে আমাদেরকে
তখনও ক্ষতি করেছে, এখনো তাই করে যাচ্ছে। কিন্তু আমরা একদম কবে তাই। আমাদেরকে চিনবো, কবে আমরা বাঙালি হিসাবে আমরা আমাদেরকে খুঁজে বের করবো? আর আমার কাছে মনে হয় দেশপ্রেম মানে হচ্ছে আমি আমার কাজটা যদি ভালোভাবে করতে পারি, আমি যদি আমার 100% দিয়ে আমার কাজটা করতে পারি, এটাই কিন্তু আসলে প্রকৃত দেশপ্রেম। অবশ্যই। এবং প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে নিজের শতভাগ দেয়, তাহলে কিন্তু দেশ এমনি এগিয়ে যাবে। এবং আপনাকে সততার সাথে কাজ করতে হবে, এবং আপনাকে স্বার্থহীনভাবে কিছু কাজ করুন, নিঃস্বার্থভাবে। আপনি সব সময় যখন আপনি খেয়াল করেন, এই যে আমাদের দুর্গাপূজা হয়, আমরা কিন্তু ছোটবেলা থেকেই আগে যেমন এলপিতে গানগুলো আসতো বা ক্যাসেট সিডিতে আসতো, এখন পাশের দেশের থেকে কিন্তু পূজার গান আসতো। একদম। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যে পূজার গানের কালচার কিন্তু ছিল না, অথচ আমাদের যে ঢাকের শব্দ, হ্যাঁ, সেটা শুনলেই কিন্তু একদম গা কাটা দিয়ে ওঠে, মানে হ্যাঁ। দুর্গাপূজার পুরো আমেজটা পাওয়া যায়। মানে পূজা না শুধু বসন্ত বলেন, 21 বলেন, বৈশাখ বলেন, 12 মাসে 13 পার্বণ, আর কিছু তো দরকার নেই। এবং আমি কিন্তু সেগুলো ধরেই কাজ করেছি, যেগুলো একদম। আসলে আগে কখনো মানুষ ভাবে নাই। আর যেগুলো আমাদের ছিল সেটা বিশ্বরং সামনে নিয়ে এসেছে। জি। একদমই তাই। আর এই যে একটা মনোভাব, মানে স্বদেশী ঠাকুরের চেয়ে বিদেশি কুকুর বেশি পূজনীয়, খুব ভালো বলেছেন, খুব ভালো। মানে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে এইটা হবে। আসলে পরিবারগুলো ঠিক হতে হবে। এবং আমি মনে করি যতক্ষণ পরিবার সচেতন না হবে, পরিবারগুলো, একমাত্র বাবা মা পরিবারের সদস্যরাই পারবে এই বাংলাদেশকে সুন্দর করতে, একার পক্ষে কারো সম্ভব না। একদম তাই। মানে যখন স্কুলের বাচ্চারা বলে যে আমি বাংলায় কথা বলতে পারি না, এটা খুব এটা তো কষ্টকর। অবশ্যই প্যারেন্টসের দোষ, এটা তো বাচ্চার দোষ না। য- বাচ্চা কি কাপড় পরবে, আমার বাচ্চা কোন গান শুনবে, আমার বাচ্চা কি ছবি আঁকবে, আমার বাচ্চা কাদের সাথে মিশবে, এইগুলো পুরোটাই কিন্তু পরিবারের হাতে। একদম। আমরা বলি সমাজ নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট করছে পরিবাররা মিলে। সমাজের তো কিছু করার নাই আসলে। আমার বাচ্চা কোথায় যাচ্ছে, আমার বাচ্চা কোন গান শুনছে, আমার বাচ্চা কি ভিডিও দেখছে, কি গাইছে, কোন পোশাক পরে বেরোচ্ছে প্রতিদিন, কোথায় যাচ্ছে, কখন আসছে, এগুলো তো সব পরিবারের দায়িত্ব। আর এখন তরুণদের মধ্যে এত বড় ক্রাইসিস, শাড়ি, আমি তো শাড়ি পরতে পারি না, শাড়ি কি, মানে এই এইগুলো জিনিসগুলা মানে এতে করে কি হচ্ছে, আমাদের তাঁত শিল্প আজকে ধ্বংসের পথে ধ্বংসের যাচ্ছে। পথে। ঠিক না? তাঁতিরা না খেয়ে থাকছে, কাজ পাচ্ছে না, কারণ যারা শাড়ি বুনে তারা তো শাড়িই বুনতে পারে, ও তার কিছু পারে না। একদমই তাই। সিএনজি চালাচ্ছে, মুদি দোকান করছে, খেতে ফসল কাটছে। অথচ আপনি কি পারবেন একজন শিল্পী জন্ম দিতে? কোনো বাবা মা অসম্ভব। বলতে পারবে তার এই সন্তান শিল্পী হবে? কেউ বলতে পারবে না। এই দেশের সচেতনতা অভাব, এবং আমি মনে করি এক্ষেত্রে এই শিল্পীদেরকে বাঁচিয়ে রাখা, লালন পালন করার দায়িত্ব অবশ্যই দেশের। শতভাগ দেশি পণ্য। আন্তর্জাতিক বাজারে আজ এই দেশি পণ্যের অবস্থান করতে হলে কি কি করণীয়? অবশ্যই কাজের ইউনিক বিষয়টা থাকতে হবে। এবং এখন আপনি যদি বিদেশি কাপড় কপি করে বিদেশে যেতে চান, তবে তো ওই জায়গাটা আপনি করতে পারবেন না। আপনি একদমই তখন যাদেরকে এই দেশে অনেক বেশি সমাদৃত করা হয়, সম্মানের জায়গা দেওয়া হয়, দর্জিগিরি করে তো আসলে এক্সপোর্ট করাটাই মূল উদ্দেশ্য না। কিন্তু আসলে আপনি এক্সপোর্ট কী করছেন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং আমি মনে করি যে পরবর্তী প্রজন্ম এই জিনিসটা অবশ্যই তারা সফলভাবে করতে পারবে, কিন্তু সেটার জন্য আসলে যথেষ্ট পরিমাণে সাপোর্ট লাগবে আসলে। কারণ ইনভেস্টমেন্ট একটা বিশাল পার্ট, যেটা হয়তো অনেক শিল্পী সেই ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা থাকে না। ট্যালেন্ট তো কিনতে হবে, এবং অবশ্যই কোয়ালিটিফুল কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি বিদেশের যাওয়া বা আন্তর্জাতিক মানে কাজ করা মানে হচ্ছে আপনার কাজের ইউনিক বিষয়টা থাকতে হবে, নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে, আপনার কোয়ালিটিফুল কাজ হতে হবে। কারণ কোয়ালিটি ছাড়া, সেটা ম্যাটেরিয়াল হোক, সেটার আপনার স্টিচ হোক, আপনার সেটা ডিজাইন হোক, এগুলো সবই কোয়ালিটিফুল হতে হবে। এবং অবশ্যই সময় অনুযায়ী কাজ করতে হয় এই জায়গাটাতে। কোনো তাল বেতাল করলেই বিদেশের বাজারে বাংলাদেশের মান বা নাম এটা আসলে নষ্ট হয়। আর আমাদের আসলে কি নাই? মুসলিমের মতো মিহি কাপড় কিন্তু আমাদের এই দেশে। ওইটাই বললাম, আমাদের সবই ছিল বা সবই আছে, আমরা শুধু আমরাই নেই, এটাই। মানুষগুলো নেই। মানে ঠিক সঠিক জায়গায় সঠিক মানুষটা নেই, এবং ওদেরকে খুঁজে ওকে বের করছে না। কারণ সবাই হচ্ছে সাময়িক লাভটাকে দেখছে। এই সাময়িক লাভের বাতাসে এসে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে দিয়ে দিচ্ছে। এই না, বিশ্বরঙের মতো আপনারা প্রদীপ জ্বালালে আমরা অবশ্যই একদিন আলোকিত হব। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই একটা জেনারেশন আসবে যারা আসলে এই আলো নিয়ে যাবে সামনে। শত শত শো, এক্সিবিশনস গত 30 বছর ধরে বিশ্বরং অ্যাটেন্ড করে আসছে। এখন বিশ্বরং বিশ্ব বাজারের জন্য, প্রেজেন্ট প্রজন্মের জন্য কি কি প্রোডাক্ট আনছে,
কি কি পোশাক নিয়ে কাজ করছে বিশ্বরং? বিশ্বরং সবসময় চেষ্টা করেছে পরিবারের পোশাক বানাতে, সেখানে বয়োবৃদ্ধ বাবা মা থেকে দাদা দাদি থেকে শুরু করে শিশু বাচ্চা পর্যন্ত তাদেরকে নিয়ে কাজ করেছে। এখন সময়ের দাবি আসলে, যেহেতু একটু ওয়েস্টার্ন ধারা একটা কালচার চলছে, যারা এই টিনেজ ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করার বা তাদের টেস্ট বুঝে কাজ করার, যেহেতু ডিজিটাল বিষয়ের কারণে সবাই এখন পুরো পৃথিবী তার হাতের মুঠোয়। তো আমরাও চেষ্টা করছি বাংলাদেশের দেশীয় ফ্যাশন হাউসগুলো যে বিদেশি কাপড় নিয়ে কাজ করে, বিদেশি ধারায় কাজ করে, কিন্তু আমার হাত দিয়ে এটাও প্রথম শুরু হয়েছিল। তখন রং থাকতে আমি ওয়েস্ট রং নামে কাজ শুরু করেছিলাম, যে ব্র্যান্ডটা আসলে এখন আর নাই। আমার একটা ব্র্যান্ড নাম হয়েছে এখন বিআর কোড। হ্যাঁ, এটা টোটালি কাজটা করাই হয় ওয়েস্টার্ন ধারায়। ওটার কাজের ডিজাইন কনসেপ্ট হোক, ম্যাটেরিয়াল হোক, সেটার প্রমোশনাল ব্র্যান্ডিং সব কিছু হচ্ছে ইয়ুথদের নিয়ে, এবং সেটা কাজ করছি। এবং এছাড়াও আমাদের বিশ্বরং প্যাটার্নগুলো কি ইয়ুথ কেন্দ্রিক, এবং একটা ওয়েস্টার্ন যেগুলো টপস বা টি শার্ট, টিউনিক্স, হ্যাঁ এই ধরনের কিছু কিছু কাজ করছি। কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হয় যে এটা আসলে বিশ্বরং একটা কাস্টমার গ্রুপ আছে, তো তারা আসলে কোনটা নিতে পারে, তো সেই জন্য ওগুলোকে মাথায় রেখে আমরা এই কাজটা করি। রিসেন্ট অ্যাক্টিভিটিসে থিম শর্টগুলো নিয়ে বলবেন। তাঁতের মায়া, শরৎ হাওয়া, এমন থিমগুলো নিয়ে কি করছেন? তাঁতের মায়া, শরতের হাওয়া দুইটা গল্প আসলে। একটু আগে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলেছিলাম, যে শাড়ির যেই বিলুপ্তি ঘটছে, এবং এটা প্রতিদিন আমি মনে করি যে আপনি যে কোনো জায়গায় দেখবেন শাড়ি কখনো ইউনিফর্ম করে না। ইউনিফর্ম করছে সালোয়ার কামিজ, ইউনিফর্ম করছে হিজাব, ইউনিফর্ম করছে ওড়না, স্কার্ফ, এগুলো, কিন্তু কেউ কিন্তু শাড়ি ইউনিফর্ম করে না। এবং সরকারি পর্যায় থেকে বেসরকারি পর্যায় পর্যন্ত নানানভাবেই আসলে বাঙালিদের ক্ষতি বাঙালিরাই এখন করি। বাঙালিদের ক্ষতি করার জন্য কিন্তু এখন কোনো বিদেশি আসা দরকার নেই। ঘরের শত্রু বিভীষণ। এবং এটা আসলে আমাকে তো নানান সময় নানান বিষয় ভাবায়। ঠিক তেমনি আমার মনে হয়েছিল যে এই যে তাঁতের শাড়ির একটা আবেদন আছে, কিন্তু বিশ্বরং গত 30 বছরে শাড়িকে অনেক আধুনিক করেছে, এবং মানুষ যে শাড়ি পরার যে লোভ, এটা এখন আমি বলবো যে বিশ্বরং তৈরি করেছে। এটা একটা আবেগ যে না, ওই প্রোগ্রামটা একটা বিশ্বরঙের শাড়ি ছাড়া চলেই না। এটা দেখবেন নারীদের কমন একটা কথা। তো এটা একটা আমার জন্য একটা যুদ্ধের মতোই আসলে আমি করছি এখনো। আমি চাই যে তাঁত শিল্প বেঁচে থাকুক, তাঁতিরা বেঁচে থাকুক, তারা তাদের সন্তান, তাদের পরিবার নিয়ে তারা সুন্দর মতো বাঁচুক। এবং সেই জন্য তাঁতের মা এক্সিবিশনটা করেছি, এবং শুধুমাত্র তাঁতের শাড়ির উপর আমরা অফার দিয়েছিলাম যেন এটার প্রতি দুর্বলতা বাড়ে এবং মানুষ শাড়িগুলো পরে। আমার ডিজাইন করা যে যত শাড়ি পরুক না কেন, আমি যখন কোনো মানুষকে দেখি একটা 500 টাকা দামে তাঁতের শাড়ি পরে খুব স্মার্টলি বসে আছে, আমি কিন্তু তার ওই ভালোবাসাটা বা তাকে দেখে আমার যে আবেগটা তৈরি হয়, সেটা আমি অন্য কোনো পোশাকে পাই না। অতএব তাঁত একটা বাংলাদেশ, তাঁত একটা আবেগ। তো সেই জন্য তাঁতের মায়া, মানে মায়া শব্দটা ব্যবহার করেছি কেন, যে তুমি মায়া দাও, তুমি ভালোবাসো তাঁতকে। তাঁতের শাড়ির যে মায়ের আঁচল শব্দটা আমরা যে আমাদের জাতীয় সঙ্গীতে আছে, এই আঁচলও তো এখন আমরা খুঁজে পাই না। কয়টা বাচ্চা মায়ের আঁচল পায়? সব তো ওড়নার আঁচল পায়। তো আমি আসলে এই জায়গা থেকে লোক ভাবে না, সব ওড়নার আঁচল পায়। তো মায়ের আঁচল, তো আমরা অনেক ভাগ্যবান, আমরা মায়ের আঁচল পেয়েছি। এগুলো আসলে ফিরে ফিরে আসা, মানুষকে বোঝানো, মানুষকে দেখানো, যেন ওরা আবার ওই জায়গাটাতে যেতে পারে ফিরে। উদ্যোক্তা ভূমি সম্পর্কে বলুন। প্রথম আয়োজনে 16 জন ডিজাইনার অংশগ্রহণ করেছে আপনার ক্যাপ্টেন্সিতে। এই কনসেপ্টটি কি? এই কনসেপ্টটি নিয়ে উদ্যোক্তা ভূমি কি করছে? উদ্যোক্তা ভূমিও বলতে পারেন আমার একটা ক্রিয়েশন। আমার এক এক সময় এক একটা, আমি যখন ছবি আঁকি ওটা আমার যেমন একটা ক্রিয়েশন, আমি যখন ডিজাইন করি ওটা আমার একটা ক্রিয়েশন, আমি যখন কথা বলি ওটা আমার একটা ক্রিয়েশন, বা যে কোনো কাজই আসলে আমি আমার শিল্পীর জায়গা থেকেই দেখি। বা অনেক বাংলাদেশে অনেক সেলিব্রিটিরা এখন আছে, বা অনেক মডেলরা আছে যারা আসলে একদম র থাকে, যারা হয়তো তাদেরকে একটা দিন একটু একটু করে তাদেরকে হয়তো তৈরি করে শিল্পীতে পরিণত করি, বা তারা পরবর্তীতে গিয়ে তারা বাংলাদেশের অনেক সুনাম অর্জন করছে, বা তারা বাংলাদেশের একটা জায়গা দখল করে রেখেছে এখন মিডিয়ার জগতে। ওটাও আমার একটা ক্রিয়েশন। আমি যখন তাদেরকে সাজাই, তাদেরকে কোরিওগ্রাফি করি, তাদেরকে নিয়ে গল্প তৈরি করি, ওটাও আমার একটা ক্রিয়েশন। এবং ঠিক তেমনি আসলে উদ্যোক্তা ভূমি আমার ওরকম একটা ক্রিয়েশন। সম্পূর্ণ ভিন্ন জিজ্ঞাসা। তরুণরা যারা ডিজাইন, পোশাক এবং এই ট্রেন্ড নিয়ে উদ্যোক্তা হতে চান,
একজন আইকনিক ফ্যাশন ডিজাইনার, একজন উদ্যোক্তা সংগঠক হিসেবে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আপনার সাজেশনটি কি, মেসেজটি? সততার উপরে কিছু নাই। আপনি শর্টকাট কোনো পদ্ধতি নেই আসলে। আপনি লিফটে উঠবেন, লিফটে নেমে যাবেন, আপনি সিঁড়ি দিয়ে উঠবেন, আবার সিঁড়ি দিয়েই নামবেন। আমার Exactly. সময়ে কিন্তু অনেকেই ছিল, অনেকেই এখন নাই। হ্যাঁ, আবার আমার চেয়েও ভালো অনেকে কাজ করছে এই জেনারেশন, এটা আমি জানি। হ্যাঁ, তো আমি মনে করি যে প্রথম কথাটা হচ্ছে নিজেকে চেনেন, নিজের ভাবনাকে খুঁজে বের করেন, নিজের স্বপ্ন কতটুকু, এবং সময়ানুবর্তিতাটা খুব দরকার, এবং কমিটমেন্ট। আপনি একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না, অনেক লোভী হওয়া যাবে না। এবং প্রথম কথাই বলবো যে নেম ফেম করার জন্য বা টাকা ইনকামের জন্য কাজ করার দরকার নেই। আপনি কাজটা করেন, কাজ আপনাকে সব কিছু দিবে, যেটা আমাকে দিয়েছে। একদম এটাই, মানে আপনার কাজই তো আসলে কথা বলবে আপনার জি। হয়ে। দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানাতে চান। আজ অনেক তরুণ কোটি প্রাণ হাল ফ্যাশনে। তারা দেশীয় পণ্যকে কেন কিনবে? দেশ কতটা স্ট্রং হবে? তাদের অংশগ্রহণ সব কিছু নিয়ে কিছু বলুন। একজন তরুণ প্রথম তার পরিবারের সন্তান, এবং এটা শুরু করবে পরিবারের মানুষ। জন্মের পর থেকেই দেশকে জানান, দেশকে চিনুক, এবং দেশকে চেনানোর, দেশকে ভালোবাসা, দেশের গান শোনা, দেশের লেজেন্ড যারা আছেন, যারা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধা যারা আছেন, দেশের প্রতি যাদের, দেশের জন্য যাদের কন্ট্রিবিউশন অশেষ, তাদের জীবনী পড়ানো হোক, এবং তাদের রুচি বদলানো হোক, তাদের দেশের কাপড় পরানো হোক, ভালো মন্দটা তাদের চেনানো হোক, এবং যেটা একটা কালচার, বাচ্চা বড়ই করছে যে তুমি বিদেশ চলে যাবে এই মানসিকতা থেকে, একদম, যে তুমি বড় হয়ে বিদেশ যাবা, তুমি তোমার বাংলা ভাষাটা শেখার দরকার তোমার, নেই। হ্যাঁ, ও লেভেল করে তোমাকে বাইরে পাঠিয়ে দিব, তাকে বিদেশ পাঠানোর জন্য বা বিদেশে সেটেল হবে, এই মানসিকতাগুলো তৈরি করা হচ্ছে। এতে কি হচ্ছে, সব ট্যালেন্ট তো আসলে বিদেশে চলে যাচ্ছে। তো এই তরুণদের, এই দেশে হাজার হাজার বর্গ মাইলের দেশ, এই দেশ তো আসলে তরুণরাই সামনের দিকে নিয়ে যাবে। একদম। অসৎকে দূরে ঠেলে দিবে, অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে আলোকে সামনে নিয়ে আসবে। তাদের অনেক দায়িত্ব। তরুণদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তোমাদের বিবেক দিয়ে তোমরা ভাবো, তোমাদের দেশপ্রেম দিয়ে তোমরা চিন্তা করো, এবং তোমাদের সততা দিয়ে তোমরা কাজ করো। আমি মনে করি যেখানে সত্যের জয় হবেই, এবং আমরা আমাদের সোনার বাংলাদেশকে আমরা অবশ্যই ফিরে পাবো। রোশনি স্টুডিওকে আলোকিত করবার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ এত সুন্দর করে আমরা গল্প করছিলাম, গল্পে গল্পে হয়তো অনেক তথ্য চলে আসছে, এবং যে অনুষ্ঠানে আমি আসছি, এই অনুষ্ঠানের সামনে পেছনে অনেক অক্লান্ত পরিশ্রম করছে বহু বছর ধরে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং তাদের অবশ্যই সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। বিশ্বরং পক্ষ থেকেও তাদের জন্য অনেক ভালোবাসা।